কলকাতার নিউ টাউনের ইকো পার্কের মধ্যে ভারতবর্ষের প্রথম সৌর গম্বুজ বা সোলার ডোমকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ইলেকট্রিসিটি যে আমাদের বিল আছে বাড়িতে, সেটা আস্তে আস্তে কমে আসবে। এটা এক ধরনের উন্নত মানের সোলার প্যানেল। এটা বেসিক্যালি কি হয়, যখন সূর্যের আলো পায়, যখন ও মনে করবে যে আমি ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবো, তখন বেসিক্যালি ওটা খুলে যাবে। যখন সূর্যের আলো এই আয়নার ওপর পড়ে, তখন এই সূর্যের আয়নার ওপর পড়ে ওটাকে রিফ্লেক্ট করে। এবার এই যে এই মোটা মতন যে টানেলটা দেখতে পাচ্ছেন, এই টানেলের মধ্যে একটা ধাতব রড থাকে, মানে যেটা হচ্ছে হিটকে অ্যাবজর্ব করতে পারে। এটা বেসিক্যালি হচ্ছে উইন্ড গ্লোব। 2000টি সোলার প্যানেল দিয়ে এই সোলার ডোমটি নির্মাণ করা হয়েছে, যা থেকে প্রতিদিন 180 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। আর এর ভিতরে রয়েছে 4টি ভিশন থিয়েটার, 6টা রোবট, 30টি প্রজেক্টর, 360 ডিগ্রি ভিউ পয়েন্ট এবং আরও অনেক কিছু। এর ভিতরে অনেক জিনিস রয়েছে শেখার মতন: স্ক্রিন প্রজেক্টর, সেমিনার হল, প্ল্যানেটোরিয়াম, মেরিন অ্যাকোরিয়াম এবং 360 ডিগ্রি ভিউ পয়েন্ট সহ বিভিন্ন আকর্ষণ রয়েছে। এবং আমাদেরকে এটাও বোঝানো হয়েছে যে বর্তমানে আমাদের অপব্যবহৃত জিনিসপত্র চারিদিকে ফেলার জন্য পৃথিবীর ভারসাম্য কিভাবে নষ্ট হচ্ছে, সেই সমস্ত তথ্য। ইন্ডিয়াতে নেই, এটা হচ্ছে সারা বিশ্বে দুটো আছে। একটা হচ্ছে উত্তর আয়ারল্যান্ডে আর একটা হচ্ছে নরওয়েতে। অভ্যন্তরীণ আগ্নেয়গিরি হিটকে কাজে লাগিয়ে আমরা কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি সেটার হচ্ছে এখানে দেখানো হয়েছে। এখান থেকে দেখতে পাবেন পুরো নিচটা। এই সৌর গম্বুজটি প্রায় 28 মিটার বা 93 ফুট উঁচু এবং এর ব্যাস 45 মিটার বা 149 ফুট চওড়া। সৌর গম্বুজটি ইকো পার্কের গ্রাম বাংলা বা বেঙ্গল ভিলেজ এবং ধামসা রেস্টুরেন্টের ঠিক পাশেই অবস্থিত। ওয়েলকাম ফ্রেন্ডস, একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি রাজারহাট নিউ টাউনের ইকো পার্কে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে ইকো পার্কে আসবেন, ইকো পার্কের টিকিট মূল্য কত, টাইমিং কি, আর জানাবো ইকো পার্কের যে মূল আকর্ষণ এখন সোলার ডোম, সেই সোলার ডোম সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেবো। সোলার ডোমের টাইমিং কি, টিকিট মূল্য কত, এছাড়াও সোলার ডোমে কী কী দেখার আছে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। আর ইকো পার্ক নিয়ে একটা আলাদা ভিডিও আমার আছে, সেটা আমি এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে মূলত এই ভিডিওতে সোলার ডোমটা দেখাবো, সোলার ডোমের সম্পূর্ণ তথ্য এবং সোলার ডোমের মধ্যে কী কী আছে সেই সমস্ত কিছু নিয়েই এই ভিডিওটা বানাচ্ছি। চলুন সোলার ডোমে যাওয়া যাক। ইকো পার্কে অবস্থিত সোলার ডোমে, এই সোলার ডোমে 2000টি সোলার প্যানেল আছে, যেখান থেকে প্রতিদিন 180 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। এর ভিতরে রয়েছে 4টি ভিশন থিয়েটার, 6টি রোবট, 360 ডিগ্রি ভিউ পয়েন্ট, অনেকগুলো প্রজেক্টর এবং আরও অনেক কিছু। এর টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 200 টাকা মাথা পিছু। তবে যদি স্কুল গ্রুপ আসে সেক্ষেত্রে টিকিট মূল্য পড়বে 100 টাকা, যদি সেটা 30 জনের বেশি হয়। আর এছাড়া যদি রোবটও আছে, সেই রোবটকে যদি গাইড হিসেবে নিতে চান সেক্ষেত্রে রোবটের জন্য এক্সট্রা 100 টাকা চার্জ পড়বে। চলুন ভিতরে গিয়ে এক্সপ্লোর করা যাক সমস্ত কিছু। এখন জানিয়ে দিই ইকো পার্কে কীভাবে আসবেন। ইকো পার্কে আসার জন্য কলকাতার বহু জায়গা থেকেই ডিরেক্ট বাস পেয়ে যাবেন। এছাড়া বাসে করে চলে আসতে পারেন বিশ্ব বাংলা গেট, সেখান থেকে বাস বা অটো পাবেন ইকো পার্কে আসার জন্য। আর এই সোলার ডোম ইকো পার্কের 3 বা 4 নম্বর গেট থেকে প্রবেশ করলে খুব কাছে পাবেন। এর নাম দেওয়া হয়েছে রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম। আর এর প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 200 টাকা মাথা পিছু। আর ভিতরে গিয়ে রোবটকে গাইড হিসাবে নিতে চাইলে তাহলে চার্জ পড়বে 100 টাকা। আর স্কুল গ্রুপের জন্য 25 জনের বেশি হলে টিকিট পড়বে 100 টাকা। তবে সেগুলো স্টুডেন্টদের জন্যই, টিচার্স যারা যাবেন বা অন্যান্য স্টাফ তাদের কিন্তু 200 টাকাই চার্জ পড়বে। বাইরে থেকে প্রবেশ করার পর এই গেট থেকে প্রবেশ করে টিকিট কাটতে হবে। আর এখানে দেখুন 12ই মার্চ 2024 এটা উদ্বোধিত হয়েছে। প্রবেশ করছি আমি এখন, দুটো পুরোটাই এসি। ডান দিকে রয়েছে ব্যাগেজ কাউন্টার, এখানে বিনামূল্যে ব্যাগ জমা রাখতে পারেন। আর বাম দিকে রয়েছে টিকিট কাউন্টার, এখানে ক্যাশ এবং ইউপিআই এই দুটোরই সুবিধা রয়েছে। 200 টাকা দিয়ে টিকিট কাটার পর এখানে প্রবেশ করেছি। আর আমার হাতে এরকম একটা ব্যান্ড পরিয়ে দেওয়া হয়েছে,
আর ডান দিকে এই দৃশ্য আমি দেখতে পাচ্ছি। সোলার ডোমে প্রবেশ করেই সর্বপ্রথম চোখে পড়বে ইভি কার এবং একটা রোবট, আর সামনে দেখতে পাবেন একটি জ্বলন্ত সূর্য। এর ভিতরটা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এবং এর মধ্যে নবায়নযোগ্য অনেকগুলি স্ট্যান্ড রয়েছে, যাতে নবায়নযোগ্য শক্তির তথ্য রয়েছে, যেমন জোয়ার ভাটার শক্তি, ভূতাপীয় শক্তি, বায়ু শক্তি এবং সৌরশক্তি। ভিডিওতে ডক্টর মেঘনাথ সাহাকে দেখছেন। এই ধরনের মূর্তিগুলি সিলিকন এবং ওয়াক্স মিশিয়ে তৈরি করা হয়, অর্থাৎ সিলিকনের সাথে মোম মিশিয়ে এই ধরনের জীবন্ত মূর্তিগুলো তৈরি করা হয়েছে। এই ধরনের অনেকগুলি মূর্তি রয়েছে এখানে। প্রবেশ করার পরেই প্রথম ঘরে দেখতে পাবেন সম্পূর্ণ সোলার ডোমের একটি সংক্ষিপ্ত মডেল। ক্রমবর্ধমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তন এবং কিভাবে তারা পৃথিবীকে প্রভাবিত করে সেই সম্পর্কিত স্ট্যান্ড রয়েছে, তাই বেশ খানিকটা সময় নিয়ে এটা ঘুরে দেখতে বেশ দারুণ লাগবে। 2100 সালের মধ্যে ভারতবর্ষের কোন কোন শহরগুলি সমুদ্রের তলদেশে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যাবে তার একটা প্রেজেন্টেশন বা সতর্কবাণী দেওয়া রয়েছে। যেখানে লেখা ট্যাপ টু স্টার্ট করা মাত্রই অনেক অপশান চলে আসবে, সেখান থেকে সেইগুলো দেখতে পারবেন। দুবাই রেন ফ্ল্যাট, ধরুন দুবাই রেন ফ্ল্যাটটা যদি দেখি, তার ভিজুয়াল আপনার সামনে চলে আসবে। ওয়াইল্ড ফায়ার যদি মারি, ইন্ডিয়া হিট ওয়েভ যদি মারি, তার ভিজুয়াল আপনার সামনে ভেসে উঠবে। কী কী কারণে বায়ু দূষণ ঘটে তারও একটা দেওয়া রয়েছে রেপ্লিকা। আর এটা 1 নম্বর, এই দেখুন নিচে দেওয়া আছে 2 নম্বর। এটা জল দূষণ। জল দূষণের ফলে কি কি ঘটছে, জল দূষণের পরে এখানে দেখো মাটি দূষণ বা মৃত্তিকা দূষণ। দুজন মানুষ দাঁড়িয়ে আর্জি জানাচ্ছে, এখন অবস্থা ভয়াবহ, পৃথিবীকে বাঁচাতে সাহায্য করুন। এখানেও একটি সিলিকন ওয়াক্সের সুন্দর মূর্তি আছে, পাশের নীল যে কাঁচগুলো লক্ষ্য সবাইকে করুন, আবেদন এগুলো জানাচ্ছে এক একটা সৌর এই প্যানেল। বিশ্ব উষ্ণায়নের এরকম মোট হাত থেকে 2000টি সৌর পৃথিবী প্যানেল বাঁচাতে। দিয়ে এটা দেখুন আবৃত। এখানে ব্লু হোয়েল, সৌর প্যানেলগুলি সারাদিন ব্যাপী সূর্যালোক থেকে এখানে ক্রমাগত বিদ্যুৎ একটি উৎপাদন করে এবং হাতির সেই মূর্তি। বিদ্যুৎ দিয়েই সোলার ডোমের আলো, পাখা, কম্পিউটার, লিফট এবং পার্কের আলোকসজ্জার জন্য পাখি, ঘোড়া ব্যবহৃত হয়। ইত্যাদি সমস্ত পাশাপাশি রয়েছে। এখান থেকে দেখতে পাবেন পুরো নিচটা। মাইকেল ফ্যারাডে। এই যে ব্লু কালারের যে বাক্সটা দেখছেন, এটার মাধ্যমে বোঝানো হচ্ছে সমুদ্রের তলদেশ। এটা একটু নিচে মাছ বা এগুলো দেখানো হচ্ছে, এগুলোর মাধ্যমে বোঝানো হচ্ছে। এবার এখানে 3টে টারবাইন বসানো আছে, যেগুলোকে বলা হচ্ছে টাইডাল টারবাইন। টারবাইন বেসিক্যালি যখন জোয়ার আসে, তখন জোয়ারের জল কি আমরা জানি যে সমুদ্র থেকে বিচের দিকে এগিয়ে আসে। এবার তখন তার ফলে কি জোয়ারের জলের মধ্যে একটা স্রোত কাজ করে। এবার জলের মধ্যে যখন স্রোত হয়, তখন ওই স্রোতের জন্য এই টারবাইনের পাখাগুলো ঘুরে আসে। এই পাখাগুলো ঘোরার ফলে এখানে একটা মেকানিক্যাল এনার্জি প্রডিউস হয়। এবার ওই মেকানিক্যাল এনার্জি মানে যান্ত্রিক শক্তি প্রডিউস হয়। এবার এই যে দুটো পাখা দেখছেন, এই দুটো পাখার মাঝখানে যে নলটা দেখছেন, ওখানে হচ্ছে একটা জেনারেটর থাকে। তখন দুটো পাখা ঘোরার ফলে কি হয়, ওই জেনারেটরটা অ্যাক্টিভ হয়। এবার জেনারেটরটা অ্যাক্টিভ হলে তখন জেনারেটর কি করে, তখন ওই মেকানিক্যাল এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। তখন এবার এই যে নিচে যে টানেলটা দেখছেন, এই টানেলের মধ্যে দিয়ে তারের মাধ্যমে ওই ইলেকট্রিক্যাল এনার্জিটাকে সমুদ্রের তলা দিয়ে টানেল দিয়ে তারপরে হচ্ছে ওটাকে বাইরে বার করে ওটার ভোল্টেজ সব কিছুকে কন্ট্রোল করে আমরা ট্রান্সফরমারের মাধ্যমে সাপ্লাই করি। আবার ফাটা হয় যখন কি হবে, জলটা বেরিয়ে যাবে। জলটা তো উল্টো দিকে বেরিয়ে যাবে। জলটা এখন উল্টো দিকে বেরিয়ে যাবে, তখন আবার উল্টো দিকে টারবাইনগুলো ঘুরবে।
মানে একদিক দিয়ে যখন এইদিকে এলো টারবাইনগুলো এইরকম ভাবে ঘুরছিল, আবার যখন উল্টো দিকে যাবে তখনও টারবাইনগুলো ঘুরবে, তখনও সেম ভাবে আবার ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস হবে। এইভাবেই আমরা জড় ম্যাটার শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারি। বেসিক্যালি হচ্ছে ওয়েভ এনার্জি থেকে কি করে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি। সমুদ্রের জলে যে ওয়েভ থাকে মানে ওয়েভ মানে ঢেউ থাকে, ওই ঢেউ থেকে আমরা কি করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারি, এই মেশিনটা সেটা করে দেখিয়েছে। এবার ইন্ডিয়া হ্যাজ 54 গিগাওয়াট অফ আনট্যাপ ওশিয়ান এনার্জি, মানে সামুদ্রিক শক্তি মানে ওই ঢেউয়ের শক্তিকে কাজে লাগিয়ে ইন্ডিয়া 54 গিগাওয়াট ইলেকট্রিসিটি প্রডিউস করতে পেরেছে। এবার হচ্ছে এই যে এই মেশিনটা ডেভেলপ, এটা একমাত্র ইন্ডিয়াতেই ডেভেলপ হয়েছে আর কি, ইন্ডিয়াতেই এটা আবিষ্কার হয়েছে, ডিসকভার হয়েছে, এবং ইন্ডিয়াতে এটা যারা আবিষ্কার করেছে তারা হচ্ছে আইআইটি মাদ্রাসের পিএইচডি করা শিক্ষক আরো টিচার্স যারা আছে ওরা করেছে আর কি। ব্যাস এই হচ্ছে তার মডেল। এটা হচ্ছে বেসিক্যালি উইন্ড পোর্শন, উইন্ড ফার্ম। এখানে উইন্ড ফার্ম দেখানো হয়েছে, মানে একটা বায়ু থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে, বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়ে উইন্ড মিল, এই কিভাবে আমরা একটা শহর বা গ্রামাঞ্চলে একটা মডেল আকার তৈরি করে কিভাবে বিদ্যুৎ শক্তি দিতে পারি। এই যেমন এখান দিয়ে যদি এইগুলো বেসিক্যালি খুব ফাঁকা জায়গায় যেখানে হাওয়া প্রচণ্ড পরিমাণে বইতে পারে সেখানেই এইগুলোকে করা হয়। যেমন এগুলো বেসিক্যালি কি হয়, উপকূলীয়বর্তী এলাকা বা কোনো ফাঁকা স্থানে এগুলো হয়। মাটি থেকে মানে গ্রাউন্ড লেভেল থেকে 100 to 120 মিটার ওপরে এই ধরনের মিলগুলো বসানো থাকে। যখন সেখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া বয় তখন কী হয়, উইন্ড ব্লেডগুলো তখন মুভ করে। উইন্ড ব্লেডগুলো মুভ যখন করে তখন ওর ফলে ওখানে একটা মেকানিক্যাল এনার্জি প্রডিউস হয়। এবার ওই মেকানিক্যাল এনার্জিটা তখন এই যে পিছনে জেনারেটর থাকে, ওই জেনারেটর তখন অ্যাক্টিভ হয় যখন মেকানিক্যাল এনার্জি প্রডিউস হয়। এবার জেনারেটর অ্যাক্টিভ হলে তখন ইলেকট্রিক্যাল এনার্জিতে সেটাকে কনভার্ট করে। এবার তারপরে হচ্ছে আবার তার দিয়ে আমার সেই পাওয়ারটাকে কন্ট্রোল করে করা হয়। আমি হচ্ছে মেনলি 2 আর 3 নম্বর ফ্লোরটা দেখি আর কি, মানে এই ফ্লোরে যদি কারোর কোনো প্রবলেম হয় আমি গাইড করার জন্যই আছি আর কি। ফ্লোরে যা আছে সব কেউ যদি বুঝতে না পারে। এটা বেসিক্যালি হচ্ছে উইন্ড গ্লো। দেখছেন 3 ধরনের উইন্ড ফ্লো আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে গ্রিন কালারের উইন্ড ফ্লো, একটা হচ্ছে ইয়েলো কালারের উইন্ড ফ্লো, আর একটা হচ্ছে রেড কালারের উইন্ড ফ্লো। রেড কালারের উইন্ড ফ্লোগুলো বেসিক্যালি হচ্ছে দেখানো হচ্ছে যে কীভাবে সাইক্লোন জাতীয় কোনো কিছু বা বোঝানো হচ্ছে, সেইগুলো হচ্ছে উইন্ড ফ্লো, মানে যেগুলো আনন্যাচারাল। আর গ্রিন কালারের উইন্ড ফ্লোগুলো হচ্ছে ন্যাচারাল উইন্ড ফ্লো। এবার রেড কালার উইন্ড ফ্লোগুলো ম্যাক্সিমামটাই দেখা যায় যেগুলো সাইক্লোনকে ইন্ডিকেট করে, সেগুলো দেখুন সাগর অঞ্চল বা মহাসাগরীয় এলাকায় দেখা যাচ্ছে। কিন্তু আর স্থলভাগের দিকে যেগুলো দেখা যাচ্ছে বা ল্যান্ডে যেগুলো দেখা যাচ্ছে সেইগুলো হচ্ছে বেসিক্যালি গ্রিন কালারের, হ্যাঁ মানে হচ্ছে ন্যাচারাল। আর হচ্ছে এবার নিচের দিকে দেখুন আন্টার্কটিকা এলাকায় কিন্তু রেড কালারের উইন্ড ফ্লোগুলো দেখা যাচ্ছে, মানে ওখানে কিন্তু বরফের ঝড় মারাত্মক হয়, এবং বরফের ঝড়, তুষার ঝড় যেটাকে বলে, হ্যাঁ যেটা হ্যাঁ ওই দিকটাতেও তুষার ঝড় হয় আর কি। তো ওই দিকটাতে ওইগুলো আমরা বোঝাচ্ছি যে বেসিক্যালি কী হয়, সমুদ্র থেকে যখন এই রেড কালারের উইন্ড ফ্লোগুলো ল্যান্ডের দিকে মুভ করে তখন বেসিক্যালি ওই যারা আবহবিদরা আছে তারা বুঝতে পারে যে সাইক্লোন আসতে চলেছে, বা এইগুলো দেখে ওরা বুঝতে পারে। তাই আমরা এখানে একটা দেখিয়েছি যে কীভাবে সারা বিশ্বে আমাদের উইন্ড ফ্লো হচ্ছে। এটা বেসিক্যালি গড অফ পার্টিকেল, ব্যাস ঈশ্বরকণার আবিষ্কর্তা এই সত্যেন্দ্রনাথ বোস। এটা আমরা লেভেল 3-তে ঢুকছি আর কি। লেভেল 3-তে এবার এখানে এটা হচ্ছে জিওথার্মাল পোর্শন, মানে কিভাবে ভূ অভ্যন্তরীণ আগ্নেয়গিরি হিটকে কাজে লাগিয়ে আমরা কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি সেটার হচ্ছে এখানে দেখানো হয়েছে। এবার বেসিক্যালি বিদ্যুৎ কেন্দ্রগুলো সেখানে উৎপন্ন করা যায় যে সমস্ত জায়গায় আগ্নেয়গিরি আছে। এবার আমাদের ইন্ডিয়াতে এটা নেই, ইন্দোনেশিয়া, জাপান এই সাইডে এই ধরনের পাওয়ার প্ল্যান্টগুলো বেশি আছে। এবার এইগুলো কিভাবে করা হয়, ভূ অভ্যন্তরীণ মানে আগ্নেয়গিরি এলাকায় বেসিক্যালি মাটির নিচে যে এই ম্যাগমা বা লাভা থাকে বা ম্যাগমার হিটটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। বেসিক্যালি কিভাবে করা হয়, বেসিক্যালি হচ্ছে এইখানে 2 ধরনের পাইপ দেখতে পাচ্ছেন, যে এই 2 ধরনের পাইপ, এবার একটা দুটো পাইপকেই মাটির নিচে 4 কিলোমিটার গভীরে গর্ত করে হচ্ছে পাস করানো হয়। এবার যে এই গ্রিন কালারের এই যে ব্লু কালারের যে পাইপটা দেখছেন, এই ব্লু কালারের পাইপ দিয়ে আমরা ওপর থেকে নর্মাল ওয়াটার পাস করাই। এবার নর্মাল ওয়াটার যখন ওই লাভা বা ম্যাগমা দিয়ে ভেদ করে যখন যায় তখন ওইটা প্রচণ্ড পরিমাণে হিট হয়ে স্টিম হয়ে যায়, নর্মাল ওয়াটারটা স্টিমে কনভার্ট হয়ে যায়। এবার ওই স্টিমটার টেম্পারেচার থাকে হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার থাকে হচ্ছে 371 ডিগ্রি সেলসিয়াস। এই যে এখানে লেখা আছে 371 ডিগ্রি সেলসিয়াস এখানে ম্যাক্সিমাম থাকে। এবার কি করা হয়, স্টিমটা তো এবার বেসিক্যালি যখন জলটা পাঠানো হলো লাভা বা ম্যাগমার উপর দিয়ে যখন স্টিম হয়ে যায় 371 ডিগ্রি সেলসিয়াসের স্টিমটাকে আমরা এই রেড কালারের পাইপ দিয়ে ওপরে ওঠাই। রেড কালারের পাইপ দিয়ে যখন ওপরে ওঠাই, এবার ওটা এতটাই গরম থাকে যে ওটাকে ইউজ করা সম্ভব হয় না।
তখন ওইটা ওপরে গিয়ে অনেক ক্ষতি করতে পারে। সেই কারণে কি করে এখানে বিভিন্ন ধরনের এইখানে হচ্ছে হিট এক্সচেঞ্জারের মাধ্যমে, এবার এই জায়গাটা চলে আসুন, হিট এক্সচেঞ্জারের মাধ্যমে এই যেখানে দেখা যাচ্ছে গরম স্টিমটা তোলা হলো এবং এখানে হিট এক্সচেঞ্জারের মাধ্যমে ওটা সামান্য পরিমাণে ওটাকে কুল ডাউন করা হলো, মানে ওটা 371 থেকে হয়তো 250 270 এরকম করে এবার ওখান দিয়ে পাস করানো হয়, আবার স্টিমটাকে পাস করানো হয়। এবার স্টিমটাকে পাস করানোর পরে এখানে একটা টারবাইন থাকে, যেই টারবাইনটা এরকম দেখতে, এর নাম হচ্ছে জিওথার্মাল টারবাইন। এবার যখন স্টিমটাকে এখান দিয়ে পাস করানো হয় তখন এই টারবাইনটা হচ্ছে অ্যাক্টিভেট হয়। এবার টারবাইনটা তখন ঘোরে, সেমভাবে টারবাইন ঘোরার ফলে হিট এনার্জি এখানে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হলো, যেখানে এই স্টিম এনার্জিটা হচ্ছে হিট এনার্জি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হলো যখন টারবাইনটা ঘুরছে। এবার এই টারবাইনটা যেহেতু মেকানিক্যাল এনার্জি প্রডিউস করলো, মানে ঘোরার ফলে যে মেকানিক্যালটা হলো, এর ফলে এর সাথে একটা জেনারেটর অ্যাক্টিভেটর থাকে। এবার ওই জেনারেটর তখন অ্যাক্টিভেট হয়। এবার জেনারেটর কি করে, তখন ওই মেকানিক্যাল এনার্জিটাকে আবার ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছে, তখন ওই ইলেকট্রিক্যাল এনার্জিটা আমরা পেয়ে গেলাম ইলেকট্রিসিটিটা। এবার কি হয়, এবার যে স্টিমটা আছে, এবার স্টিমটা তো আর কোনো কাজে লাগবে না, যেহেতু স্টিমটা ইলেকট্রিসিটি আমাদের দিয়ে দিয়েছে। এবার স্টিমটাকে কি করা হয়, একটা কুলিং টাওয়ারের সাহায্যে পুরো আবার জল করে আনা হয়, মানে ওই 271 ডিগ্রি সেলসিয়াসের যে স্টিম, বা আমি যেটা বললাম ওটা অ্যাপ্রক্স ধরে নিতে বললাম, তো ওটাকে কি করা হয়, এই কুলিং টাওয়ারের সাহায্যে জল করা হয়। আবার রিসাইকেলিং ভাবে জলটাকে আবার মাটির নিচে পাঠানো হয়, মাটির নিচে পাঠিয়ে লাভা বা ম্যাগমার মধ্যে দিয়ে আবার স্টিম করে আবার ওপরে ওঠে বিদ্যুৎ শক্তি করে, মানে পুরোটাই একটা রিসাইকেলিং মোডে হয়। এবং এইভাবেই আমরা ভূ অভ্যন্তরীণ যে শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারি। সো এখানে কিছু গ্লোবাল জিওথার্মাল সাইটস আছে, মানে সারা পৃথিবীতে যত অগ্নুৎপাত ও আগ্নেয়গিরি এলাকা আছে, সেই আগ্নেয়গিরি এলাকাগুলো এখানে পয়েন্ট আউট করে দেওয়া আছে। এবার সেই যে এখানে দেখতে পারেন যে ভারতে আমাদের কোনো আগ্নেয়গিরির নেই, যেহেতু এই ধরনের পাওয়ার প্ল্যান্ট তৈরি করা সম্ভব না। এবার এই ভূ অভ্যন্তরীণ যে শক্তি আছে বা লাভা বা ম্যাগমার যে শক্তি আছে, এই লাভা বা ম্যাগমার শক্তির যদি 0.1% আমরা কাজে লাগাতে পারি টোটাল রিসোর্সের, তাহলে আমরা আমাদের পৃথিবীর 20 লক্ষ বছর এনার্জিকে 20 লক্ষ বছরের এনার্জি আমরা পেয়ে যেতে পারি, যেটা আমরা ইউজ করতে পারি। ওখানে ওটা লেখা আছে, ওই যে ভূগর্ভে থাকা শক্তির মাত্র 0.1% মানব সভ্যতাকে 20 লক্ষ বছর চালাতে পারে। মানে সমস্ত শক্তির উৎস পেতে পারি আমরা 20 লক্ষ বছর চালিয়ে দিতে পারবো, যদি ভূগর্ভে থাকা শক্তির মাত্র 0.1% আমরা ইউজ করি। সৌরশক্তিকে এই পয়েন্টটা হচ্ছে আমরা কেন সোলার এনার্জিতে আসবো। তো সোলার এনার্জিতে যদি আমরা আসি তাহলে এখানে ইলেকট্রিসিটির যে আমাদের বিল আছে বাড়িতে, সেটা আস্তে আস্তে কমে আসবে। এছাড়াও কি হবে, যে রাস্তায় যে আমরা লাইট পোস্টগুলো দেখি বা ইলেকট্রিক্যাল যে পোস্টগুলো দেখি, সেই পোস্টগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে কমে আসবে, প্রপার্টি ভ্যালু হচ্ছে বাড়বে। এবার বেসিক্যালি হচ্ছে এখানে আমরা আসবো হচ্ছে কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার প্ল্যান্ট নিয়ে। এবার কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার প্ল্যান্ট, এটা বেসিক্যালি এটা কুকারও বলা হয়, কনসেন্ট্রেটেড সোলার কুকারও বলা হয়। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে অনেকগুলো আয়না আছে। এবার আয়নাগুলো বেসিক্যালি কি করে, যখন সূর্যের আলো এই আয়নার ওপর পড়ে, তখন এই সূর্যের আয়নার ওপর পড়ে ওটাকে রিফ্লেক্ট করে। এবার এই যে এই মোটা মতন যে টানেলটা দেখতে পাচ্ছেন, এই টানেলের মধ্যে একটা ধাতব রড থাকে, মানে যেটা হচ্ছে হিটকে অ্যাবজর্ব করতে পারে। এবার যখন সূর্যের আলো এইগুলোর ওপর পড়লো এবং এটাকে রিফ্লেক্ট করলো, তখন এইটা এবার এমনভাবে এইগুলো অ্যাঙ্গেল করা আছে যে সূর্যের আলো যে আয়নাতেই পড়ুক না কেন, এই ধাতব দ্বন্দ্বটার ওপরে গিয়েই পড়বে। এবার তখন কি হবে, এবার সবকটা আয়নার যদি হিট এক জায়গায় গিয়ে পড়ে, তাহলে অটোমেটিকলি ওটা প্রচণ্ড পরিমাণে হিট হবে। এবার ওই হিটটাকে কাজে লাগিয়ে আমরা ওই ওপরে যে দেখতে পাচ্ছেন, ওখানে আমরা রান্না করতে পারি। সেই জন্য বলা হচ্ছে এটাকে হচ্ছে কনসেন্ট্রেটেড সোলার কুকার, যেহেতু আমরা ওই সোলার রিফ্লেক্টের কাজে লাগিয়ে আমরা ওখানে রান্না করতে পারছি, ব্যাস। এবার কোথায় কোথায় আছে সারা বিশ্বে এইখানে সোলার প্ল্যান্ট, কোথায় কত পার্সেন্টেজ আছে, এটা আমরা দেখাচ্ছি আর কি। হ্যাঁ, ইন্ডিয়াতে মাত্র 10% আছে, না 90%-এর মধ্যে 10% এইটা আছে। এবার বেসিক্যালি এটা হচ্ছে সোলার স্মার্ট ফ্লাওয়ার। এটা এক ধরনের উন্নত মানের সোলার প্যানেল। এটা বেসিক্যালি কি হয়, যখন সূর্যের আলো পায়, যখন ও মনে করবে যে আমি ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবো, তখন বেসিক্যালি ওটা খুলে যাবে, মানে হচ্ছে ওটা ফ্লাওয়ারের মতন খুলে যাবে। আবার যখন হচ্ছে ও মনে করবে যে না, আমার পক্ষে এখন ইলেকট্রিসিটি আর প্রডিউস করা সম্ভব না বা তখন ওটা আবার গুটিয়ে বন্ধ হয়ে যাবে। এটা অ্যাডভান্স একটা মডেল। আবার দিনে এটা বেসিক্যালি কি হয়, গরমকালে বলুন যাই হোক, দিনের বেলা ওটা ওপেন হয়ে যায়, আর রাত্রিবেলা ওটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, সোলার প্ল্যান্টের মধ্যে ইন্ডিয়াতে টোটাল 7খানা সোলার প্ল্যান্ট আছে। এখানে প্রত্যেকটা দেখানো আছে, আপনারা দেখে নেন। একদম
এটা হচ্ছে স্মার্ট সিটি মডেল বা আর এটা হচ্ছে স্মার্ট সিটি ম্যাপ। এক্সকিউজ মি, একটু সরে দান। এটা হচ্ছে একটা স্মার্ট সিটি মডেল আর এটা হচ্ছে একটা স্মার্ট সিটি ম্যাপ। এটা কেন আনা হয়েছে, যা আমরা যে অনেক সময় কী হয়, আমরা আননোন কোনো প্লেসে যাই, সেখানে আমাদের কী হয় যে আমাদের বুঝতে প্রবলেম হয় আমাদের ডেস্টিনেশানে যেতে গেলে কোন পথ দিয়ে গেলে তা আমাদের সব থেকে সুবিধা হবে বা আমরা সেটা বুঝতে পারি না। তখন আমরা কী করি, রাস্তাঘাটে আমরা কারোর কাছে জিজ্ঞেস করি যে এই জায়গায় অমুক জায়গায় কী করে যাব, তখন আমরা তাদের থেকে ইনফরমেশান পাই। কিন্তু অনেক সময় কী হয়, ইনফরমেশানটার ফলে আমরা যে ইনফরমেশানটা হয়তো ঠিক পাই, আবার অনেক সময় কী হয় আমরা কনফিউজ হয়ে পড়ি ভুল বললে। এবার এর ফলে আমাদের অনেক প্রবলেমের ফেস করতে হয় বা আবার অনেক সময় কী হয়, যে ইনফরমেশানটা আমরা পাই সেইখানে যাওয়ার জন্য সেটা অনেক কস্টলি হয়ে পড়ে বা সময়ে ব্যয় হয়ে যেতে পারে। সেই জন্য এই স্মার্ট সিটি মডেল যদি আমরা প্রত্যেকটা বাস স্টপ বা প্রত্যেকটা স্টেশনের এখানে আনতে পারি বা রাস্তার মাঝে মাঝে বসাতে পারি, এবং সেই সিটির ম্যাপ থাকবে ওখানে, এবং এই প্রজেক্টরের সাহায্যে পাবলিক দেখতে পাবে যে তাদের ডেস্টিনেশন মানলে যে তাদের ডেস্টিনেশনে যেতে গেলে তাহলে কতগুলো অ্যাভেলেবেল রুট আছে এবং প্রত্যেকটা রুটের জন্য কত সময় লাগবে এবং কস্ট কত। যেমন আমি এখানে দেখাচ্ছি, এটা একটা স্মার্ট সিটি ম্যাপ বোঝানো হয়েছে। এই স্মার্ট সিটি মডেল, এটা একটা সিটির ধরুন ম্যাপ। এবার এই সিটির এ পয়েন্ট থেকে এ পয়েন্টে যেতে আমি যদি এই 4টে রুট অ্যাভেলেবেল আছে, এই 4টে রুটের মধ্যে আমি যদি ফাস্টেস্ট রুট দিই, আপনি ভালো করে দেখুন, ধরুন আমি যাত্রা শুরু করেছি এই এ পয়েন্ট থেকে, ওই এ পয়েন্ট অবধি ওটা হচ্ছে আমার ডেস্টিনেশন, ওটা হচ্ছে আমার ডেস্টিনেশনে। তার মানে আমায় দেখাচ্ছে স্মার্ট সিটি মডেল যে আমি যদি রেড কালারের লাইন ধরে যাই তাহলে আমি সবথেকে তাড়াতাড়ি ওখানে পৌঁছবো। সোলার ডোমের ভিতরে মোট 2টি রেস্টুরেন্ট রয়েছে, যেখানে মোটামুটি সব ধরনের খাবারই পেয়ে যাবেন। এটা ইলন মাস্কের একটি সিলিকন ওয়াক্সের মূর্তি। সোলার ডোমের ঠিক এই জায়গাটায় এসে দেখলাম বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসপত্র বিক্রি হচ্ছে, তবে দামটা একটু বেশি বলেই মনে হলো। আমরা এবার নিচের দিকে নামা শুরু করি। তার জন্য দেওয়া আছে যাওয়ার জন্য, ও লিফট আছে গ্রাউন্ডে যাওয়ার জন্য। জি, আজ আমরা এসেছিলাম ইকো পার্কে এসে সোলার ডোম দেখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।